এই যে লালটু, এখানে একা একা বসে কি করছিস বাবা? তাড়াতাড়ি বাড়িতে চল, তোর মা ডাকছে তোকে। দূর বাবা, আজকে তো আমার ছুটির দিন। আমি একটু নিজের মতো সময় কাটাতে চাইছি, তুমি এখনই ডেকে নিলে? ওসব বাহানা আমি শুনতে পারবো না। তাড়াতাড়ি চল আমার সাথে, দেরি করিস না। একটা দিন যদি নিজের মতো একটু কাজ করি, তাতে কি এমন ক্ষতি হবে বলো তো? বেশি কথা না বাড়িয়ে বলছি চল, কাজের সময় ফাঁকি দিতে হবে না, বাড়ি চল বলছি। এই নাও নীলিমা, তোমার রাজপুত্তরকে ধরে নিয়ে এলাম। এর তো ছুটির দিনে বাড়ি থেকে নড়তেই ইচ্ছে করছে না। আয় বাবা লালটু, আজ তোকে একটা জরুরি কাজ করতে হবে। পাশের বাড়ির মোহন দাদা আজ গ্রামে আসছে, খবর পেয়েছি। মোহন দাদা আসছে তো কি হয়েছে মা? তার জন্য আমাদের বাড়ির উঠান পরিষ্কার করতে হবে কেন? আরে বোকা ছেলে, এত বছর পর আসছে তো কি হয়েছে? বাড়িটা একটু পরিষ্কার করে না রাখলে কেমন একটা লাগবে না? মা গো, আমার ছুটির দিনটা শুধু শুধু নষ্ট হয়ে গেল। আজকে সারাটা দিন এই কাজই করতে হবে নাকি? একদম বেশি বকিস না বলছি। যা বলছি চুপচাপ সেই কাজটা কর। ওনারা অতীতে আমাদের কত সাহায্য করেছেন মনে নেই? ঠিক আছে মা, আর বকতে হবে না। আমি ঝাড়ুটা হাতে নিচ্ছি, তুমি রাগ করো না। রাগ করবো না তো কি করব শুনি? তাড়াতাড়ি হাত চালা দেখি, দুজনে মিলে দ্রুত কাজটা শেষ করে ফেলি। আচ্ছা নীলিমা, আমাকে তো বাজার করতে হবে। তা বাজার করতে যাচ্ছি আমি। আজকে তো বাড়িতে মেহমান আসবে, মোহন আসবে। তাহলে ভালো দেখে কি বাজার করে আনবো বলো তো? মোহন তো মাছ খেতে খুব ভালোবাসে। তুমি এক কাজ করো, বাজার থেকে ভালো দেখে তাজা 1 কিলো মাছ কিনে নিয়ে এসো। বেশ বেশ, তবে আমি এখনই বাজারের দিকে রওনা দিচ্ছি। মাছ কিনে একদম সরাসরি বাড়ি ফিরছি গো। বাবা, বাজার থেকে আসবার সময় কিন্তু আমার জন্য একটু জিলিপি নিয়ে এসো কিন্তু, হ্যাঁ? আচ্ছা বাবা, আচ্ছা, তোর জন্য জিলিপি নিয়ে আসবো। এখন তুই মায়ের সাথে মন দিয়ে বাড়ির কাজটা শেষ কর। আরে মোহন যে, কতদিন পর গ্রামে ফিরলি বল তো বাবা? তোকে দেখে খুব ভালো লাগলো। প্রণাম নিও কাকা। কাজের চাপে তো আর সহজে আসবার সুযোগ হয়ে ওঠে না। অনেকদিন পর আজকে ছুটি পেয়ে চলে এলাম। তা ঠিক আছে বাবা, শহরে তো তোরা বড় ব্যস্ত মানুষ। বল এবার কতদিন থাকবার পরিকল্পনা করে এসেছিস সেখানে? অফিসে এখন অনেক কাজের চাপ কাকা, তবে বেশি দিন থাকতে পারবো না। একটা জরুরি কাজ মিটিয়েই দ্রুত শহরে ফিরে যেতে হবে। বুঝছি বাবা, তোদের জীবনটাই তো এখন ছোটাছুটির, হাতে কি আর ওরকম সময় থাকে বল? তা ঠিক কাকা, তবে গ্রামের এই খোলা আকাশ আর মেঠো পথ সত্যি মন জুড়িয়ে দেয়। শহরে থাকলেই শান্তি কোথায় পাবো? হ্যাঁ, যখনই সময় পাবি একবার করে গ্রামে চলে আসিস বাবা। এটা তোর নিজের জন্মভূমি, এখানে এলে তোদের মন জুড়িয়ে যাবে নিশ্চিত। একদম ঠিক বলেছ কাকা, সুযোগ পেলেই আমি গ্রামে ছুটে আসবো, আর তোমার সাথেও দেখা করে যাব, ঠিক আছে? তোর মা বেঁচে থাকলে আজকে সবচেয়ে বেশি খুশি হতেন। উনি খুব ভালো মানুষ ছিলেন, গ্রামের গরিব দুঃখী সবার খুব সাহায্য করতেন। হ্যাঁ কাকা, মায়ের কথা খুব মনে পড়ে। মা সবসময় সবার ভালো ভাবতেন, কিন্তু মায়ের কথা কি কেউ আদেও ভাবতো? যা ওসব কথা ছাড়ো। উনি তো চলে গেলেন রে বাবা। তুই মাঝে মাঝে গ্রামে আসিস, তাহলে তোর মায়ের আত্মা শান্তি পাবে। নিশ্চয়ই কাকা, এখন থেকে আমি সুযোগ পেলেই গ্রামে আসব, তবে সুযোগ হওয়াটাই মুশকিলের ব্যাপার। এই যে মালু দিদি, আজকে বাজারে তাজা কি মাছ এনেছো বলো তো? ঘরে আজকে বিশেষ অতিথি আসবে কিনা, তাই একটু ভালো দেখে মাছ দরকার। আরে পলাশ দা যে, আজ একদম পুকুরের তাজা রুই আর কাতলা মাছ এনেছি। কোনটা নেবে বলো? একদম তাজা আর জিভে জল আনা মাছ রয়েছে আমার ঝুড়িতে। তা তো বুঝলাম মালু দিদি, কিন্তু দামটা একটু বুঝে বলো ভাই। বউনি তো সবে শুরু করেছো, বেশি দাম নিলে তো আমাদের মতো সাধারণ মানুষের গায়ে লাগবে। কি যে বলো না পলাশ দা, তোমার কাছে আবার বেশি দাম নেব নাকি? এই 250 গ্রাম সাইজের কাতলা মাছ নাও, একদম জলের দরে ছেড়ে দেব। একটু ছাড়িয়ে না দিলে কি আর তোমার কাছ থেকে মাছ কেনা সহজ হবে বলো? আর একটু কম দাম করো, তবেই না দুটো কথা বলে শান্তি পাবো। আচ্ছা দাদা, তোমার মুখের ওপর কি আর একটা কথা বলা যায়? তুমি যখন এত করে বলছো, তখন 20 টাকা দাম কমিয়েই নিচ্ছি, দাও। ঠিক আছে মালু দিদি, তাহলে এই 1 কিলো ওজনের তাজা মাছটাই মেপে টেপে দাও তো দেখি। ভালোভাবে পলিথিনে মুড়ে দিও, যেন জল না পড়ে।
এই নাও দাদা, একদম তাজা দেখে ভালো পিসটা মেপে দিলাম। রান্না করার পর বাড়ির সবাই চেটে পুটে খাবে, দেখো। এই নাও তোমার মাছের দাম। তোমার মাছের স্বাদই আলাদা, এটাই তো তোমার কাছ থেকে সবসময় নিই। হ্যাঁ, অনেক ধন্যবাদ পলাশদা, আবার এসো বাজারে। ভালো থেকো। মা, আমাদের কি আর কোনো কাজ নেই বলো তো? কেন আমরা অন্যের এই বন্ধ বাড়িটা এত কষ্ট করে পরিষ্কার করছি বলো তো? আমার ছুটির দিনটা একদম মাটি হয়ে গেল। একদম বেশি বকিস না বলছি লালটু, চুপচাপ নিজের কাজটা করে যা। তোর মুখে মুখে বড় বেশি কথা বেড়ে গেছে আজকাল। কথা বাড়াবো না তো কি করবো মা? আজকে তো আমার রিল্যাক্স করবার দিন ছিল, বন্ধুদের সাথে একটু আড্ডা দেবো ভেবেছিলাম, সব মাটি হয়ে গেল। একটু ধৈর্য ধরলে কি হয় না? ওরা অতীতে আমাদের পরিবারের বিপদের দিনে কতখানি সাহায্য করেছিলেন, সে কথা কি তুই ভুলে গেছিস নাকি? আর এইটুকু সাহায্য আমরা করতে পারবো না? হ্যাঁ, সে তো বুঝলাম মা, কিন্তু আজকালকার দিনে কে আর অন্যের বাড়িতে এত কষ্ট করে এসে ঝাড়ু দিতে আসে বলো তো? সবাই তো নিজের কাজে ব্যস্ত। দেখ বাবা লালটু, মানুষ মানুষের জন্যই তো বাঁচে। আমরা যদি অন্যের ভালো না করি, তবে আমাদেরও কেউ ভালো করবে না। এটাই ওপরওয়ালার আসল নিয়ম। আচ্ছা ঠিক আছে মা, তুমি রাগ করো না। আর তো আমি তো একটা কথা বলছি না, চুপচাপ কাজ করছি দেখো। ওমা, এদিকে শুনে যাও তো একটু। এই কোণের তাকটার ওখানে একটা পুরনো মাটির হাঁড়ি রাখা রয়েছে, কেন বলো তো? মাটির হাঁড়িটায় কি আছে গো? কিসের হাঁড়ি বলতো? ওরে বাবা, ওই মাটির হাঁড়িটায় ভুলেও কেউ হাত দিবি না বলছি। কেন মা, হাঁড়িটা দেখলে তো মনে হচ্ছে কত দিনের পুরনো। ভেতরে কি সোনাদানা কিছু লুকিয়ে রাখা আছে নাকি? একদম আজে বাজে কথা বলবি না। মাসিমা যখন বেঁচে ছিলেন, উনি কড়া করে বলে গেছিলেন এই হাঁড়িতে যেন কেউ কখনো হাত না দেয়। উনি যেভাবে রেখে গেছেন ঠিক সেভাবেই যেন এটা থাকে। ঠিক আছে মা, আমি আর হাত দিচ্ছি না। ছোঁয়া তো দূরের কথা, তোমার ভয়ে আমার বুক কেঁপে উঠছে। ভালোই ভালোই কথা না বাড়িয়ে এবার তাড়াতাড়ি ছাদের দিকটা আর বাকি ঘরগুলো পরিষ্কার করে ফেল। কি গো, বাজার করা শেষ হলো? এতক্ষণ কোথায় ছিলে বলো তো? এই তো বাজারে একটু ভিড় ছিল তো, তাই ফিরতে সামান্য দেরি হলো। এই নাও তোমার পছন্দের তাজা মাছ নিয়ে এসেছি। বাবা, আমার সেই জিলিপিটার কথা মনে আছে তো? তুমি বলেছিলে না নিয়ে আসবে? হ্যাঁ বাবা, তোর জিলিপিও এই ব্যাগের ভেতরেই আছে। আগে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নাও সবাই। বেশ, তুমি হাত পা ধুয়ে বসো, আমি ততক্ষণে মাছটা কেটে রান্নার জোগাড় করে ফেলি। এই যে হারাধনদা, আপনার দোকানে আজকে তাজা কি মিষ্টি রয়েছে একটু ভালো দেখে দিন তো। এই মোহন বাবু যে অনেকদিন পর গ্রাম এলেন মনে হচ্ছে। এ নিন এত টাটকা রসগোল্লা সন্দেশ প্যাক করে দিচ্ছি। হারাধনদা, একটু জরুরি কাজে এলাম তো, তাই তাড়াতাড়ি নিতে হচ্ছে। দাম কত বলুন তো? হ্যাঁ, আপনার কাছে আবার দাম কি মোহন বাবু? আপনি গ্রামের ছেলে, আপনার কাছ থেকে দাম নিলে হবে? সে কি কথা, নিয়ম মতো যা দাম হয় সেটাই নিন হারাধনদা, কোনো ছাড় দিতে হবে না। ঠিক আছে বাবু, আপনার মনটা বরাবরই খুব বড়। এই নিন আপনার মিষ্টির প্যাকেট, ভালো করে বেঁধে দিলাম। অনেক ধন্যবাদ হারাধনদা। আমি তাহলে এবার পলাশদের বাড়ির দিকে এগোই। ঠিক আছে বাবু, সাবধানে যান, আর আবার দোকানে আসবেন কিন্তু। কি গো নীলিমা, রান্নার জোগাড় সব ঠিকঠাক তো? আর কতক্ষণ লাগবে বলো তো? এই তো সব গুছিয়ে এনেছি পলাশ, আর একটু সময় দাও, ব্যাস রান্না নামিয়ে ফেলবো। ও পলাশ দাদা, বাড়িতে আছো নাকি গো? আর একটু বাইরে এসো, দেখো কে এসছে। একার গলা পেলাম রে, একটু দাঁড়াও তো দেখি, বাইরে কে ডাকছে। এই তো মোহন এসে গেছে। কতদিন পর গ্রামে এলি বলতো ভাই? তোকে দেখে চোখ জুড়িয়ে গেল ভাই। এসো এসো মোহন, তোকে এত বছর পর দেখে বুকটা ভরে গেল রে। সবাইকে একসাথে দেখে আমারও খুব ভালো লাগছে দাদা দিদি। অনেকদিন আসেনি তো, তাই আজকে একটু সময় করে চলে এলাম। এভাবে দাঁড়িয়ে কেন রে, ভেতরে এসে বস আগে, কত কথা বলবার আছে তোর সাথে। দাঁড়ান দাদা, আপনাদের জন্য আমি মিষ্টি দোকান থেকে স্পেশাল মিষ্টি নিয়ে এসছি। এই নিন ধরুন। আবার মিষ্টি আনতে গেলি কেন? তুই নিজে এসেছিস, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় মিষ্টির ব্যাপার।
সে কি কথা দিদি, আপনাদের বাড়ির দিকে পা দিয়েছি, খালি হাতে কি ঢোকা যায় নাকি? ঠিক আছে ভাই, আর দাঁড়িয়ে থাকতে হবে না, তুই সোজা ঘরের ভেতরে এসে আরাম করে বস দেখি। আহা, কি অসাধারণ রান্না হয়েছে দিদি! তোমার হাতের রান্নার সেই পুরনো স্বাদ আজও একটুও বদলায়নি। তোর মুখে রান্নার প্রশংসা শুনলে বুকটা জুড়িয়ে যায় রে মোহন। অনেকদিন পরে এলি, তাই নিজের ঘরের মতো পেট পুড়ে খা। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছ নীলিমা। খা ভাই মোহন, মন ভরে খা। অনেকদিন বাদে তোদের বাড়ির ছেলে বাড়ি ফিরেছে। শহরের ওই হোটেলের খানাখন্দ খেয়ে মুখটা একবার তেতো হয়ে গেছিল। আজকে মায়ের হাতের মতো এমন রান্নার স্বাদ পেয়ে প্রাণটা জুড়িয়ে গেল। তুমি তো শহরে বড় বড় কাজ করো, সেখানে কি এমন সুস্বাদু মাছের তরকারি পাওয়া যায় না নাকি? ধুর লালটু, শহরের খাবার আর এই গাঁয়ের স্বাদের মধ্যে আসমান জমিন ফারাক রে। এখানকার মাছ আর ভালোবাসার কোনো তুলনাই হয় না। তা মোহন, হঠাৎ করে এভাবে কোনো খবর না দিয়ে চলে এলি যে? আসলে দাদা, একটা বিশেষ কাজই আমার হঠাৎ এই গ্রামে আগমন। অনেকদিন তো পড়ে আছি পুরনো বাড়িটা। সে কি কথা রে মোহন, হঠাৎ পুরনো বাড়ির কথা তুলছিস কেন বলতো? সব ঠিক আছে তো? ভাবছি দিদি, পুরনো বাড়ির মানে মাটির বাড়িটা রেখে লাভ কি? ওটা পাকাপাকি ভাবে বিক্রি করে দেবো ভেবেছি। কথাবার্তা প্রায় পাকা। বলিস কি ভাই, ওই বাড়িটার সাথে তো তোদের যত স্মৃতি জড়িয়ে আছে, ওটা বিক্রি করে দেবে শুনলেই বুকটা কেমন খালি হয়ে ঠিকছে রে। একদম ঠিক বলেছ পলাশ। মাসিমা বেঁচে থাকতে কত যত্ন করে ওই ঘরটায় থাকতেন। বাড়ি বিক্রির কথা শুনলেই আমার মনটা বড় বিষণ্ণ হয়ে যায়। সত্যি, আমাদেরও তো কত ছোটবেলার স্মৃতি রয়েছে বাড়ির উঠানে। কি করব বল, শহরে আমার জীবন এখন সম্পূর্ণ আলাদা। আর কতদিন এই পড়ে থাকা বাড়ি আগলে রাখবো বলতো? যাই হোক, খাবার তো শেষ হলো। আমি একবার ওই পুরনো বাড়িটার দিকে যেতে চাই। আর তো কদিন বাদেই বাড়িটা বিক্রি হয়ে যাবে, তাই শেষবারের মতো নিজের চোখে বাড়িটাকে একটু ঘুরে দেখে আসি। ঠিক আছে ভাই, যা তবে ঘুরে আয়, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। সাবধানে যাস মোহন, ঘরের চাবিটা তোর কাছেই আছে তো? গিয়ে একটু চারপাশটা ভালো করে দেখে আয়। হ্যাঁ দিদি, চাবি আমার কাছেই আছে, আমি একটু ঘুরে আসছি তবে। কতদিন পর নিজের ঘরে এলাম। এই দেওয়াল, এই মেঝে সবকিছুর সাথে আমার ছোটবেলা জড়িয়ে আছে, অথচ কদিন বাদে বাড়িটা আমাদের সাথে থাকবে না। আরে এই কোণে সেই মাটির হাঁড়িটা এখনো ঠিক এভাবেই রাখা আছে দেখছি নাকি? হ্যাঁ, মায়ের কত স্মৃতি এর মধ্যে লুকিয়ে রয়েছে। এ আবার কি? হাঁড়ির ভেতরে একটা চিঠি রাখা রয়েছে যে। কার চিঠি এটা? আমার সোনা মানিক মোহন, তুই যখন এই চিঠিটা পড়ছিস ততদিনে হয়তো আমি আর এই দুনিয়ায় নেই রে। আমি তো চিরকাল তোর কাছ থেকে শুধু টাকা পয়সা বা ধন সম্পদ চেয়েছি বাবা। আমি ভালো করে জানতাম তুই অনেক বড় একটা কাজ করিস, অনেক টাকা ইনকাম করিস। সেই উপার্জনের টাকা দিয়েই তো আমি গ্রামের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতাম, আমাদের এলাকার বাচ্চাদের পড়াশোনার খরচ চালাতাম। তোর ওই প্রতিবেশী ভাই লালটুকেও তো দেখিস, ওকে আমি কিভাবে নিজের স্নেহে পড়াতাম। আমি তো সবসময় এটাই চেয়েছি যে আমার ছেলে মানুষের মতো মানুষ হোক। মা, তুমি একই লিখে গেছো? আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তুই একদিন জন্মভিটেতে ফিরে আসবি। এসে হয়তো তোর মনে হবে এই পুরনো জীর্ণ বাড়িটা আর রেখে লাভ নেই, এটা বিক্রি করে দেওয়াই ভালো। কিন্তু বিশ্বাস কর বাবা, তোর তো অভাব নেই। তোর এত ধন সম্পদ থাকতে তুই কেন এই পুরনো স্মৃতির ঘরটাকে অন্যের হাতে তুলে দিবি? তুই বাড়িটা বিক্রি করিস না, এটাকে আমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষার আলো দেওয়ার জন্য একটা লাইব্রেরি বানিয়ে দিস, যেখানে বসে গ্রামের গরিব বাচ্চারা বই পড়তে পারবে, নতুন জ্ঞান অর্জন করতে পারবে। আমাদের এই মাটিতে দাঁড়িয়ে ওরা বড় হবে। তুই যদি আমার এই শেষ ইচ্ছেটা রাখিস বাবা, তবে দূর আকাশ থেকে আমার বুকটা গর্বে ভরে উঠবে রে বাবা। ভালো থাকিস আমার সোনা, অনেক আশীর্বাদ রইল তোর জন্য। মাগো, তোমার মনের ভেতরে এত বড় একটা মহৎ উদ্দেশ্য লুকিয়েছিল,
আর আমি কিনা বাড়িটা এক্কেবারেই বিক্রি করে দিতে চেয়েছিলাম। আমি কিচ্ছু হতে দেব না মা, কিচ্ছু হতে দেব না। তোমার এই পুরনো বাড়ি আমি কিচ্ছুতেই বিক্রি করব না। কিন্তু মা, যাদের যাদের সাহায্য করতেন তারা কি সত্যি এখনো আমাকে মনে রেখেছে, নাকি শুধু সুযোগ বুঝে ফায়দা লুটতে চেয়েছিল? রফিক চাচা, কেমন আছেন আপনি? কাজের ফাঁকে আজকে আপনার সাথে একটু দেখা করতে এলাম। মোহন যে, এসো এসো এসো, তো আর দেখে বড় ভালো লাগছে। তো হঠাৎ এই দিকটায়? এমনি এলাম চাচা, জানতে খুব ইচ্ছে করলো। আমি তো শুনলাম মা আপনাদের সবার খুব সাহায্য করতেন। তোর মা আমাদের মতো গরিবদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কত সাহায্য করতেন বাবা। উনি চলে যাওয়ার পর থেকে সেই শূন্যতা কেউ পূরণ করতে পারেনি। চাচার কথা শুনে আমার সব সংশয় দূর হয়ে গেল। আমি বুঝতে পেরেছি এখানকার মানুষ আজও আমাদের কতটা ভালোবাসে। দাদা, দিদি আর লালটু, তোমরা সবাই একটু শুনে যাও। আমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছি। কি হলো ভাই মোহন, এমন গম্ভীর হয়ে কি বলছিস, কি হলো? আমি ঠিক করেছি বাবার এবং মায়ের স্মৃতি রক্ষার্থে ওই পুরনো বাড়িটাকেই গ্রামের গরিব ছেলে মেয়েদের পড়ার জন্য একটা আধুনিক লাইব্রেরি বানিয়ে দেব। সত্যি বলছিস মোহন? বাড়িটা তুই বিক্রি করবি না? কি দারুণ একটা ব্যাপার হবে তাহলে। আমরা সবাই এবার ওই লাইব্রেরিতে গিয়ে পড়তে পারবো। তোর এই মহৎ উদ্দেশ্যটা দেখে আজকে আমার বুকটা গর্বে ভরে গেল ভাই। তুই সত্যি তোর মায়ের যোগ্য সন্তান হয়েছিস রে মোহন। আমাদের গ্রামের ছোট ছোট ছেলে মেয়েগুলোর কত উপকার হবে বলতো। কিরে লালটু, কাজের গতি কেমন? আর তো কদিন বাদই আমাদের লাইব্রেরি তৈরি। একদম ঠিক, ছাদের কাজ তো শেষ, এবার শুধু বই সাজানোর পালা। ঘরের ভেতরের কাঠের তাকগুলোর কাজ প্রায় শেষের পথে। রাজমিস্ত্রি খুব সুন্দরভাবে কাজ করেছে। তোমরাই সব দায়িত্ব নিয়েছো দাদা, নইলে কি আর সম্ভব হতো? ধুর পাগল, এটা তো আমাদের গ্রামেরই কাজ। বাচ্চাদের ভালোর জন্য এটুকু করতে পারবো না? তাকগুলোতে রঙিন কাগজ পাতা হয়ে গেছে, এবার বইগুলো তুলবো নাকি? হ্যাঁ লালটু, সাবধানে বইগুলো সাজিয়ে রাখিস। গ্রামের ছোট ভাই বোনেরা এখানে বসে মন দিয়ে পড়তে পারবে। দেখিস মোহন, উদ্বোধনের দিন কি আনন্দটাই না হবে। বাচ্চারা তো এখন থেকেই অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মা উপর থেকে নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন দাদা। এই ঘরটাই আমাদের গ্রামের সবচেয়ে পবিত্র জায়গা হয়ে উঠবে। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন দাদা। মায়ের স্বপ্ন আজকে সত্যি হলো। একদম ঠিক বলেছ মোহন, তোমার এই মহৎ কাজের ছোঁয়ায় আজকে গোটা গ্রাম ধন্য হয়ে গেল। এখন না কত ছোট ছোট ভাই বোনেরা নতুন বই হাতে নিয়ে কেমন হাসছে। নাও মোহন বাবু, উদ্বোধনের দিনে একটু মিষ্টি মুখ করে নাও সবাই। অনেক ধন্যবাদ মালু দিদি। এসো সবাই মিলে আনন্দ করি আজকে। এমন সুন্দর একটা লাইব্রেরি আমাদের গ্রামে হলো, ভাবতেই বুকটা ভরে যাচ্ছে। বেঁচে থাকো বাবা মোহন, বেঁচে থাকো। তোমার মায়ের আত্মা আজকে দূর আকাশ থেকেও আমাদের উপর আশীর্বাদ করছেন। সব কিছুই আপনাদের ভালোবাসার জন্য সম্ভব হয়েছে চাচা। এই লাইব্রেরি এখন আমাদের সবার। আমরা সবাই এবার নিয়মিত এখানে এসে নতুন বই পড়ব, অনেক জ্ঞান অর্জন করব। ঠিক বলে